অর্থাৎ বিজেপি আমাদের বুকে ছুরি মারছে আর তৃণমূল আমাদের পিঠে ছুরি ভেঙে চুড়ে ঘুরিয়ে দিয়ে আগামী 2026-এ পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তনের ডাক দিতে এসেছি আমরা বন্ধু। মমতা ব্যানার্জি বলেছিল 15 দিনের মাথায় আনিস খানকে বিচার পাইয়ে দেব। আজ পর্যন্ত কি আনিস খান বিচার পেয়েছে ভাই? হ্যাঁ কি না? আনিস খান বিচার পেয়েছে? আনিস খানকে মারল কে? আনিস খানকে মারল কে? তাই বন্ধুগণ, এই আনিস খানের মতো যারা প্রতিবাদী যুবককে যারা হত্যা করেছে, এই সমস্ত দোষীদের আমাদের চিহ্নিতকরণের কাজ করতে হবে। আপনারা জানেন বীরভূম জেলার বগটুয়ে রামপুরহাট একটি সংখ্যালঘু পরিবারকে জ্যান্ত পুড়িয়ে মারল মমতা ব্যানার্জির প্রশাসন। তারা আজ পর্যন্ত বিচার পায়নি। মালদা জেলা থেকে কলকাতায় পড়তে এসেছিল সাজিদ হোসেন, তাকে হত্যা করলো এই মমতা ব্যানার্জির পুলিশ প্রশাসন। সমস্ত পুলিশ প্রশাসনের কথা বলছি না, কিন্তু পুলিশ প্রশাসনের একটা অংশ তারা দিনের বেলায় ল্যাম্প পোস্টের গায়ে দাঁড়িয়ে তোলা তুলছে, বিকেল বেলায় শিক্ষকদের লাঠিপেটা করছে, আর রাত্রিবেলায় অনুব্রত মণ্ডলের কাছে মা বোনের খিস্তি খাচ্ছে আজকে রাজ্যের পুলিশ প্রশাসনের একটা অংশ। দেখুন বন্ধুগণ, তৃণমূল চোর, বিজেপি ডাকাত এ কথা বলতে আসিনি। কেন দেখবেন কোনদিন ছাগলকে গালাগালি করতে করতে ছাগল হয়তো ঘাস খাওয়া ছেড়ে দেবে, কিন্তু তৃণমূলকে গালাগালি করতে করতে তৃণমূল কখনো চুরি করা বন্ধ করবে না। তাই তৃণমূলকে এবং বিজেপিকে বলে সময় অপচয় করবো না বন্ধুগণ। আজকের আমাদের এই প্রোগ্রাম ওয়াকফ আইন বাতিল করার দাবিতে। আপনারা জানেন এই কেন্দ্র সরকার যখন পার্লামেন্টে উমিদ আইন পাস করছিল, তখন এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের 3 জন সাংসদ অনুপস্থিত ছিল। এই 3 জন সাংসদ অনুপস্থিত থেকে কার সুবিধা করে দিল আপনারাই বিবেচনা করুন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে তো জবাবদিহি করতে হবে, এখানকার বিধায়ককে, এখানকার সাংসদকে জবাব দিতে হবে। আপনার দলের 3 জন সাংসদ কেন অনুপস্থিত ছিল, এর জবাব তো এখানকার বিধায়ককে দিতে হবে। আপনি আমাদের ভোট নেবেন, আর যখন আমাদের প্রয়োজন পড়বে, আমাদের স্বার্থের বিষয় থাকবে, তখন আপনারা ওয়াক আউট করে চলে যাবেন। ওই দিন গুজার গিয়া। এখন আমরা পার্লামেন্টের লাইভ সেশন দেখবো। আপনার দলের 3 জন সাংসদ জগদীশ চন্দ্র বসু মিয়া, শতাব্দী রায়, দীপক অধিকারী কেন অনুপস্থিত ছিল, এর জবাব এখানকার তৃণমূল কংগ্রেসকে দিতে হবে। বিজেপি তো প্রকাশ্যে আমাদের বুকে ছুরি মারে, আর আপনি মমতা ব্যানার্জি আমাদের পিছনে ছুরি মেরেছেন, আমাদের পিঠে ছুরি মেরেছেন। কিভাবে ছুরি মারলেন? আপনি মমতা ব্যানার্জি আদার ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অ্যাক্ট 1993 মান্যতা দিয়ে যদি ওবিসি রিজার্ভেশন দিতেন, তাহলে আজকে হাইকোর্টের অর্ডারে 10 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হতো না। এই ওবিসি সার্টিফিকেট থাকার ফলে আমার আপনার পরিবারে একটা দুটো ছেলে চাকরি পাচ্ছিল, আমার আপনার পরিবারে একটা দুটো ছেলে ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, বিচারপতি হচ্ছিল। কিন্তু আরএসএস এর নির্দেশে এই মমতা ব্যানার্জি রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত হবে এমন ভাবে রিজার্ভেশন দিল, হাইকোর্ট শেষমেশ সেটা বাতিল করে দিল। এটাই তো আরএসএস এর প্ল্যান, এটাই তো মমতা ব্যানার্জির প্ল্যান। আপনি মমতা ব্যানার্জি বলেছিলেন আমি বেঁচে থাকতে ওয়াকফ আইন পশ্চিমবঙ্গে লাগু হতে দেব না, অথচ আমরা কি দেখলাম? আপনি দিনের আলোতে বললেন আমরা ওয়াকফ আইন লাগু হতে দেব না, তারপর দিন আপনি মমতা ব্যানার্জি নবান্নের 14 তলায় বসে পশ্চিমবঙ্গের সমস্ত ডিএমকে নির্দেশ দিলেন সমস্ত ওয়াকফ সম্পত্তি অবিলম্বে ওয়াকফ পোর্টালে দাখিল করতে হবে। অর্থাৎ বিজেপি আমাদের বুকে ছুরি মারছে আর তৃণমূল আমাদের পিঠে ছুরি মারছে। তাই যাদের হাতে অস্ত্র আছে বন্ধুগণ, এই সমস্ত কালো হাতকে ভেঙে চুড়ে ঘুরিয়ে দিয়ে আগামী 2026-এ পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তনের ডাক দিতে এসেছি আমরা বন্ধুগণ। কেন এই তৃণমূল সরকার হটাতে হবে, এই জঙ্গি সরকার হটাতে হবে, এই মানুষকে তৃণমূলকে হাঁটাতে হবে বন্ধুগণ। আপনি মমতা ব্যানার্জি সংখ্যালঘু জনজী বলে নিজেকে জাহির করেন, এমএএমই মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের মন্ত্রী হচ্ছেন খুদ মমতা ব্যানার্জি নিজে। এই ডিপার্টমেন্টের অধীনে হচ্ছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ, এবং এই এমএএমই দপ্তরের অধীনে হচ্ছে আলিয়া বিশ্ববিদ্যালয়, সংখ্যালঘুদের একমাত্র ঐতিহ্যশালী শিক্ষা প্রতিষ্ঠান। আপনি মমতা ব্যানার্জি উদ্দেশ্য প্রণোদিতভাবে আলিয়া বিশ্ববিদ্যালয়ে আদার্স ফান্ড বন্ধ করে দিয়ে এই আলিয়া বিশ্ববিদ্যালয়ের কোর্ট মেম্বার করলেন কাকে? ক্যানিং পূর্বের কুখ্যাত দুষ্কৃতী নটোরিয়াস ক্রিমিনাল শওকত মোল্লাকে আপনি মমতা ব্যানার্জি আলিয়া বিশ্ববিদ্যালয়ের কোর্ট মেম্বার করলেন। এ থেকে কি বোঝা যায়? আপনি সংখ্যালঘুদের উপকার করছেন না সংখ্যালঘুদের অপকার করছেন, সেটা সংখ্যালঘু মানুষরাই বিবেচনা করবে। আজ আমাদের প্রোগ্রাম ওয়াকফ আইন বাঁচানোর দাবিতে।
আজকে আপনার এলাকার তৃণমূলের নেতারা বলছে তারা ওয়াকফ সম্পত্তি বাঁচাতে চায়। যে সকল তৃণমূলের নেতারা আশপাশে আছেন এবং আপনারাও আপনাদের গ্রামের তৃণমূলের নেতাকে বলবেন, আমাদের কলকাতার মহাবীর তলায় ওয়াকফ সম্পত্তি 22 বিঘা দখল করে রেখেছে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ নাজিমুল হক। মিথ্যা কথা বলে থাকলে শেখ সাবির রহমানের বিরুদ্ধে মামলা করুন। মামলা করতে পারবেন না, কেন ওয়াকফ সম্পত্তি বিজেপি যতটা দখল করে রেখেছে তার থেকেও বেশি দখল করে রেখেছে তৃণমূলের চোর ছেচরগুলো। আমি দায়িত্ব নিয়ে বলছি, কলকাতার আলিপুর থেকে মহাবীরতলা পর্যন্ত ওয়াকফের 35 বিঘা সম্পত্তি রয়েছে। এই 35 বিঘা সম্পত্তির মধ্যে 5 বিঘা সম্পত্তি দখল করে রেখেছে তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও মন্ত্রী ফিরহাদ হাকিম। ওই 5 বিঘা সম্পত্তি জবরদখল করে ফিরহাদ হাকিম ও তার স্ত্রী জহরা বিবি মহাবেলের শোরুম করে কোটি কোটি টাকা ইনকাম করছে। মিথ্যা কথা বলে থাকলে আমার বিরুদ্ধে মানহানি মামলা করুন। পারবেন না। অভিষেক ব্যানার্জির কেমিস্ট্রি অফিস, ওই অফিসটি ওয়াকফ সম্পত্তির উপরে রয়েছে। মিথ্যা বলে থাকলে আমার বিরুদ্ধে মানহানি মামলা করুন। মামলা করতে পারবেন না, কেন ওরা যেন এরা চুরি করে বসে আছে। এরা যদি মানহানি মামলা করতে যায় তাহলে এরাই ফাঁসবে। সময় সংক্ষেপ বন্ধুগণ, আলোচনা দীর্ঘস্থায়ী করছি না, তবে একটা কথা বলবো, সমস্ত কিছুর সাথে কম্প্রোমাইজ করবেন। একবেলা নুন ভাত খেয়ে নেবেন, মাংস না খেয়ে ডাল ভাত খেয়ে নেবেন, সমস্ত কিছুর সাথে কম্প্রোমাইজ করবেন, কিন্তু ওয়াকফ সম্পত্তির সাথে আপনারা কম্প্রোমাইজ করবেন না। আর যদি আপনারা ওয়াকফ সম্পত্তির সাথে কম্প্রোমাইজ করেন, কাল যখন আপনি মারা যাবেন, আপনার বাবা মারা যাবে, আপনার মা মারা যাবে, কবর দেওয়ার জন্য কিন্তু ডিএম এর কাছ থেকে পারমিশন লাগবে, তারপরে কবর দিতে পারবেন। বন্ধুগণ, আগামী দিন কিন্তু খুব ভয়ঙ্কর আসতে চলেছে। তাই বন্ধুগণ, আপনাদেরকে মানসিকভাবে প্রস্তুত নিতে হবে। এই স্বৈরাচার সরকারকে উৎখাত করতে হবে। কেন এই মমতা ব্যানার্জি ক্ষমতা আসার পর থেকে 25,000 স্কুল বন্ধ করে দিয়েছে, 21,000 মদের দোকান খুলে দিয়েছে এবং 32,000 RSS এর শাখা খুলে দিয়েছে। যে কথা বললাম প্রত্যেকটা তথ্য ভিত্তিক কথা বললাম। একটি কথা যদি ভুল বলে থাকি, আপনারা তৃণমূল যারা শুনছেন, আপনারা আমার বিরুদ্ধে মানহানি মামলা করতে পারেন। আলোচনা দীর্ঘস্থায়ী করছি না, আমি আমার আলোচনা সংক্ষিপ্ত করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রত্যেকের সাথে 21শে জানুয়ারি কলকাতার রাজপথে দেখা হবে। ইনকিলাব জিন্দাবাদ, স্টুডেন্ট ফ্রন্ট জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের স্টুডেন্ট ফ্রন্টের রাজ্য সম্পাদক সাবির মহাশয়কে।